আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অস্থির একটি লাইভ ক্লাস, খুবই অস্থির একটি লাইভ ক্লাস, খুবই জাক্কাস একটি লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসের বদৌলতে আমরা জানতে পারবো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আমরা সবাই খুবই এক্সাইটেড হয়ে যাই, খুবই কৌতূহলী থাকি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব নিয়ে। ই সমান এমসি স্কোয়ার, এই জিনিসটা আমরা জানি না বা শুনি নাই বা দেখি নাই এমন কেউ নেই। সো আজকে তোমাদেরকে দেখাবো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আসলে কি বোঝায়। আচ্ছা, এই যে বলি আমাদের লাইফ, আচ্ছা আমাদের লাইফটা আসলে কি, আমাদের জীবনটা কি? কখনো চিন্তা করেছি যে আমাদের জীবনটা কি? আজকে তোমাদেরকে ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করবো আমাদের জীবনটা কি, হোয়াট ইজ আওয়ার লাইফ। এরপর তোমাদেরকে আজকে দেখাবো সময় জিনিসটা কি, হোয়াট ইজ টাইম, সময় কি। আমরা অনেকেই কিন্তু বলি সময়, ঘড়ির এটা সময় না, এটা সময় না। হোয়াট ইজ টাইম, সময় কি। আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে দেখাবো যে মহাকাশে যদি আমরা যাই তাহলে আমাদের বয়স কি বেড়ে যাবে না কমে যাবে। আমরা যখন কোনো একটা মহাকাশে যাই তখন আমাদের দৈর্ঘ্য কি বাড়বে না কমবে। এর দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য প্রসারণ, এরপর বয়সের বৃদ্ধি, তারপর বয়সের হ্রাস, এই বিষয়গুলো আজকে তোমাদেরকে দেখাবো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দিয়ে। সো আজকের ক্লাসের পর তুমি জানতে পারবে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আওয়ার লাইফ, আমাদের জীবনটা কি আসলে, এই ব্যাপারটা তুমি জানতে পারবে। আজকের ক্লাসের পর তুমি তোমার লাইফের বেশ কিছু জিনিস জানতে পারবে যেটা এতদিন তুমি জানতে না। সো আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসটা হবে আমাদের ফ্রি সেবা। আমরা যে তোমাদেরকে 21 ব্যাচকে ফ্রি সেবা দিচ্ছি, এই ফ্রি সেবার 10 নাম্বার পর্ব, 10 নাম্বার লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? সো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ও প্রতিবারের মতোই সেই একই কথা আবার বলছি, তোমরা যারা আসা শুরু করেছো মেনশন করে দাও তোমাদের সব ফ্রেন্ডকে এবং শেয়ার করতে থাকো, কেননা আজকের লাইভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সবচেয়ে ইন্টারেস্টিং টপিক আজকে তোমাদেরকে পড়াবো। সো তোমরা যারা অলরেডি চলে এসেছো, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আমরা সবাই বুঝতে চাই। সো আমরা সবাই কি করি, খুব দ্রুত মেনশন করি। আজকে সবচেয়ে বেশি মেনশন হবে, সবচেয়ে বেশি শেয়ার হবে। তোমরা যত গ্রুপ আছে সবগুলা গ্রুপে শেয়ার করে দাও, সবগুলা গ্রুপে মেনশন করে দাও। যত ফেসবুক গ্রুপ আছে সবগুলা গ্রুপে শেয়ার করে দাও। এবং তোমরা আজকে তোমাদের সকল ফ্রেন্ডকে 21 ব্যাচের একটা শিশুও যাতে বাদ না যায়, সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে 21 ব্যাচের যত শিশু আছে, যত কিশোর আছে, তরুণ তরুণী, তোমার ভাই বোন শালা শালি সবাইকে মেনশন দিয়ে দাও, ওকে? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আজকে আমরা দেখবো। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এতদিন আমরা অনেক শুনেছি কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি। আজকে দেখবো। আমার সাউন্ড কি ঠিক আছে? সব কিছু কি ক্লিয়ার আছে? আমি একটু করে দেখি সব কিছু কি ক্লিয়ার আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার, কিন্তু শুরুতেই ব্লার কেন? আচ্ছা সমস্যা নাই, ব্লার হলে এটা চলে যাবে একটু পরেই। খুবই ইন্টারেস্টিং টপিক, কিন্তু শুরুতেই ব্লার কেন? এটা তো খুবই দুঃখজনক হলো সত্য ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখতেছি এটা। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বটা। সো কিন্তু শুরুতে ব্লার হলে এটা তো সমস্যা হয়ে যাবে হারে। আচ্ছা চলে যাবে, এই যে চলে গেছে ব্লার, এখন ক্লিয়ার হওয়া শুরু করেছে। আমরা একটু সময় দিই, ক্লিয়ার হয়ে যাবে এবং আর কখনোই ব্লার হবে না, আশা করি ঠিক হয়ে যাবে। আর আমি একটু মেন্টসকে বলবো কোনো জুম না করার জন্য, জুম করলে কিন্তু ব্লার হয়ে যাবে, জুম না করলেই হবে, ঠিক আছে কিনা? আচ্ছা ওকে, ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো। ক্লিয়ার হলে আমাকে একটু জানাবে সাথে সাথে, ঠিক আছে? ক্লিয়ার, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা শুরু করে দিই, আমাকে একটু জানাতে হবে ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার কিনা। ওরা কি জানাই, এখনো ব্লার আসে। আচ্ছা একটু করে খুব দ্রুত ইয়ে করো, ওকে ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, ইনশাল্লাহ আর ব্লার হবে না। সো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব খুবই ইন্টারেস্টিং টপিক। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, আজকের ক্লাসটা। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আমরা আসলেই আজকে ফিল করবো, আসলে আজকে বুঝবো, ঠিক আছে? ক্লিয়ার তো সব কিছু? ওকে, তো একটু ব্লার হলে আমাকে জানাবা, কারণ অনেক সময় নেটওয়ার্কের আপ ডাউন থাকতে পারে, বিভিন্ন স্ট্রিম থাকতে পারে। ওকে যাই হোক, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো, প্রথমেই বলি ভাইয়া আমাদের জীবনটা কি, হোয়াট ইজ আওয়ার লাইফ, আমাদের জীবনটা কি? আমরা কখনো চিন্তা করেছি যে আমাদের জীবনটা কি, আমাদের জীবনটা কি আসলে? আমাদের জীবনটা যদি বুঝতে হয় তাহলে তোমাদেরকে একটা ফিল দিব, জীবনের ফিল দিব। এই জীবনের ফিলের মধ্যে রয়েছে আপেক্ষিক তত্ত্বের ফিলিংসটা। হোয়াট ইজ আওয়ার লাইফ, আমাদের জীবন কি আসলে? আচ্ছা তোমরা কি কখনো দেখেছো যে ধরো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, সেমিনারের মধ্যে একটা প্রজেক্টর আছে, প্রজেক্টরের মধ্যে কোন একটা স্লাইড দেখানো হচ্ছে, আর সেমিনারের মধ্যে যারা বসে আছে, সেমিনারের গ্যালারিতে যেসব দর্শক বসে আছে তারা ওই প্রজেক্টরের স্লাইডটা দেখছে। কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স আছে তোমাদের? নিশ্চয়ই আছে, তোমরা নিশ্চয়ই প্রজেক্টরের মধ্যে কোনো স্লাইড দেখেছো। আচ্ছা কি করায় প্রজেক্টরের মধ্যে?
ধরো আমার ল্যাপটপে 20টা স্লাইড আছে, আমার ল্যাপটপে 20টা স্লাইড আছে। আমি কিছুক্ষণ পর পর একটা একটা করে স্লাইড দেখাচ্ছি তোমাকে, স্লাইড শো। তোমরা অনেক সময় প্রজেক্টরে স্লাইড শো দেখেছো। স্লাইড শোতে আসলে কি হয়, আমার ল্যাপটপে 20টা স্লাইড আছে, সো স্লাইড শোতে যেটা হয় সেটা হচ্ছে একটা স্লাইড আসে, এরপর স্লাইডটা চলে যায়, এরপর আরেকটা স্লাইড আসে, স্লাইডটা চলে যায়, এরপর আরেকটা স্লাইড আসে, স্লাইডটা চলে যায়, আরেকটা স্লাইড আসে প্রজেক্টরে, স্লাইডটা চলে যায়। যখন প্রজেক্টরে যেই স্লাইডটা আসে আমরা সেই স্লাইডটা দেখতে পাই। এবং এভাবে করে যখন একটা স্লাইড শো আমরা দেখাই 20টা স্লাইডের, তখন যেটা হয় সেটা হচ্ছে একটা ভিডিও তৈরি হয়। এই যে প্রজেক্টরে স্লাইড শো এর সাথে আজকে আমরা আমাদের জীবনকে মিলাবো, আজকে আমরা আমাদের জীবন সম্পর্কে জানবো। হোয়াট ইজ আওয়ার লাইফ, অ্যাকচুয়ালি আমাদের জীবনটা কি। আমরা যতদিন বলেছি জীবন জীবন জীবন, লাইফ লাইফ নিয়ে কত কবি কত কবিতা লিখেছেন, কত নাটক তৈরি হয়েছে, কত ড্রামা, কত সিনেমা, বাট আমরা জানি না হোয়াট ইজ আওয়ার লাইফ। আমরা আমাদের জীবন কি সেটাই জানি না। আজকে আমরা সেটা দেখবো, আমাদের জীবনটা কি। সব কিছু ক্লিয়ার তো? ব্লার হচ্ছে? এইরকম একটা ইন্টারেস্টিং ক্লাসে যদি ব্লার হয় তাহলে তো মাথাটা খারাপ হয়ে যায়। আসলে ফোকাসিংয়ের সমস্যা হয়েছে তাহলে নিশ্চয়ই, আর নাহলে তো এই সমস্যাটা হওয়ার কথা না। এটা মনে হয়, আচ্ছা আমি একটু করে ক্যামেরার পেছনে গিয়ে এই কাজটা একটু ঠিক করে নিই, তারপর আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো। ঠিক আছে, আমি একটু করে ফোকাসিংটা ঠিক করে নিই। এটা আসলে ফোকাসিং ঠিক মতো না হলে তো একটু সমস্যা হয়ে যাবে। আমি একটু করে ফোকাসিংটা ক্লিয়ার করি আগে। ওকে, একটু করে আমি দেখবো, আমি দুঃখিত। এখন একটু পরে আমরা বুঝতে পারবো ফোকাসিংটা কতটা ঠিক হয়েছে সেটা। ওকে, এই যে এখন ফোকাসিংটা ঠিক হয়েছে। রেড কালির কারণে হয়তো এই ব্যাপারটা এতটা ভালো বোঝা যাচ্ছে না, রেড কালি যদি চলে যায় তাহলে আরও ভালো বুঝতে হবে। এখন ক্লিয়ার তো? দেখো তো ক্লিয়ার কিনা। ওকে, সো আরেকবার বলছি, হোয়াট ইজ আওয়ার লাইফ, আমাদের জীবনটা কি আসলে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি, স্লাইড শো এর এক্সাম্পল দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস ফিজিক্সের মধ্যে, বিকজ আজকে তুমি জানতে পারবে হোয়াট ইজ ইউর লাইফ। আজকে তুমি জানতে পারবে হোয়াট ইজ টাইম। ইউ ক্যান ফিল, ইউ ক্যান রিয়েলি ফিল হোয়াট ইজ ইউর লাইফ অ্যান্ড হোয়াট ইজ ইউর টাইম। ইউ ক্যান রিয়েলি ফিল আপেক্ষিক তত্ত্ব। আমি বলবো আজকের ক্লাসটা 56,000 বর্গ মাইলের সবাইকে দেখানো উচিত। 10 to 10 ব্যাচের সবাইকে আজকের ক্লাসটা দেখানো উচিত। আজকের ক্লাসটা তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে করানো উচিত। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমরা দেখেছি যে প্রজেক্টরের মধ্যে একটা স্লাইড আসে, ওই স্লাইডটা গ্যালারিতে যেসব দর্শক বসে আছে তারা দেখতে পায়। এরপর আরেকটা স্লাইড আসে, তারা দেখতে পায়, আরেকটা স্লাইড আসে, তারা দেখতে পায়। এভাবে করে করে একটা স্লাইড শো হয়। কি কোনো সমস্যা? ওকে, তোমরা একটু করে আমাকে জানাবা ক্লিয়ার থাকলে আর কি। তাহলে এভাবে করে করে একটা স্লাইড শো হয়। এভাবে স্লাইড শো এর মধ্য দিয়ে একটা ভিডিও দেখানো হয়। এই এক্সপিরিয়েন্স আমাদের সবার আছে। আমি আরেকবার বলছি, কোন একটা সেমিনারে, কোন একটা প্রজেক্টরের মধ্যে, কোন একটা সেমিনারে, কোন একটা প্রজেক্টরের মধ্যে স্লাইড শো যখন হয়, একটা প্রজেক্টরের মধ্যে একটা স্লাইড আসে, সে স্লাইডটা আমরা দেখতে পাই, স্লাইডটা চলে যায়, স্লাইডটা যখন চলে যায় আমরা স্লাইডটা দেখতে পাই না, আবার নতুন একটা স্লাইড আসে, স্লাইডটা আমরা দেখতে পাই, স্লাইডটা যখন চলে যায় আমরা সেটা দেখতে পাই না। তাহলে আমরা কোন স্লাইডটা দেখতে পাই? যে স্লাইডটা প্রজেক্টরে দেখানো হচ্ছে সে স্লাইডটা আমরা দেখতে পাই, রাইট? ইয়েস। এই প্রজেক্টরের স্লাইড শো এর সাথে আমরা আমাদের জীবনকে মিলাবো। এই প্রজেক্টরের স্লাইড শো এর সাথে আমরা আমাদের জীবন সম্পর্কে জানাবো। যখনই ব্লার হবে আমাকে সাথে সাথে জানাবে। ওকে ওকে, ঠিক আছে। এবার চিন্তা করো, আমাদের জীবনটা কি? গড বা আল্লাহ সৃষ্টির শুরু থেকে এই ইউনিভার্সের মধ্যে, এই জগতের মধ্যে অনেকগুলা স্লাইড তৈরি করে ছেড়ে দিয়েছেন। তাহলে আমি কি বলছি? আমি বলছি গড সৃষ্টির শুরু থেকে অনেকগুলা স্লাইডস তৈরি করে ছেড়ে দিয়েছেন। তাহলে গড, যিনি গড আছেন, গড একজনই, সে একজন গড অনেকগুলো স্লাইড তৈরি করে স্লাইডগুলাকে ছেড়ে দিয়েছেন আমাদের মাঝে। স্লাইড, হ্যাঁ, স্লাইডটা কি? ওই যে প্রজেক্টরে যে স্লাইড দেখতে পাও, স্লাইডটা হচ্ছে এই ধরনের স্লাইড। এরকম কয়টা স্লাইড ছেড়ে দিয়েছেন? অসংখ্য স্লাইড গড তৈরি করে ছেড়ে দিয়েছেন। ভাইয়া স্লাইডগুলা কি?
স্লাইডগুলো হচ্ছে এই যে আমি কথা বলছি, এই কথা বলাটা একটা স্লাইড। এই যে কথাটা তুমি শুনছো, এই শোনাটা একটা স্লাইড। এই যে তুমি খাচ্ছ, এই খাওয়াটা একটা স্লাইড। এই যে তুমি লিখছো, লেখাটা একটা স্লাইড। এই যে তুমি তাকাচ্ছ, তাকানোটা একটা স্লাইড। এই যে ভিডিও হচ্ছে, ভিডিও হওয়াটা একটা স্লাইড। এই যে আমি কথা বলছি, এই কথা বলাটা একটা স্লাইড। এই যে আমি বডি নাড়াচ্ছি, এই বডি নাড়ানোটা একটা স্লাইড। অর্থাৎ আমাদের জীবনের সব কিছু এক একটা স্লাইড। আর এ ধরনের অসংখ্য স্লাইড, অসংখ্য স্লাইড, অসংখ্য স্লাইড গড সৃষ্টির শুরু থেকে ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের মধ্যে। তার মানে আমরা আমাদের চারপাশে সবগুলা স্লাইডই দেখতে পাই। আমাদের চারপাশে সবগুলা স্লাইড, এটা স্লাইড, এটা স্লাইড, এটা স্লাইড, স্লাইড 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 স্লাইড, সবগুলো স্লাইড, পেছনে স্লাইড, সামনে স্লাইড, ডানে স্লাইড, বামে স্লাইড, উপরে স্লাইড, নিচে স্লাইড, সবগুলো, সব জায়গায় শুধু স্লাইড আর স্লাইড। আমাদের চারপাশে সবই শুধু স্লাইড স্লাইড। আচ্ছা একটা কথা বলি, ল্যাপটপের মধ্যে কয়টা স্লাইড ছিল? 20টা স্লাইড ছিল। ওই 20টা স্লাইড দিয়ে একটা স্লাইড শো দেখাচ্ছিলাম প্রজেক্টরের মধ্যে। কিন্তু গ্যালারিতে যারা বসে আছে তারা ল্যাপটপের স্লাইডগুলো দেখতে পায়নি। ল্যাপটপের 20টা স্লাইড তারা দেখতে পায়নি। গ্যালারিতে যারা বসে আছে তারা শুধুমাত্র যে স্লাইডটা প্রজেক্টরে দেখানো হচ্ছে সেই স্লাইডটা তারা দেখতে পেয়েছে। গ্যালারিতে যারা বসে আছে ওই দর্শকরা শুধুমাত্র প্রজেক্টরের মধ্যে যে স্লাইডটা দেখানো হচ্ছে সেই স্লাইডটা তারা দেখতে পেয়েছে। কোনো সমস্যা? ব্লার হলো সমস্যা নেই, আমি কিন্তু আজকে লিখবো না, পড়াচ্ছি। সো ব্লার হলো কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনলেই হবে। আমি চাই আমার কথাগুলো শোনো। ব্লার হলো এটা কোনো ব্যাপার না। সো দেখো আজকে কোনো ডিস্টার্ব হবে না, একটা না বলে যাবো। ফিলের মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু আমি ফিলটা দিতে পারবো না, ঠিক আছে? সো ব্লার হোক আর যাই হোক, আমার কথাগুলো শোনো। আজকে আমার কথাটাই ইম্পর্টেন্ট। আজকে কথার মধ্য দিয়ে আপেক্ষিকতা বুঝাই ফেলবো তোমাকে। ওকে, সো একজন দর্শক কিন্তু ল্যাপটপের 20টা স্লাইড দেখতে পায়নি। একজন দর্শক যে গ্যালারিতে বসেছিল সে কিন্তু প্রজেক্টরে যে স্লাইডটা দেখানো হচ্ছে সে স্লাইডটাই সে দেখতে পেয়েছে। তাহলে অসংখ্য স্লাইড থাকলেও সবগুলা স্লাইড দেখা যায় না। শুধু প্রজেক্টরে যে স্লাইডটা উপস্থাপন করা হচ্ছে, প্রজেক্টরে যে স্লাইডটা আছে, প্রজেক্টরের স্ক্রিনে যে স্লাইডটা আছে সে স্লাইডটাই দেখা যায়। গড সৃষ্টির শুরু থেকে অসংখ্য স্লাইড তৈরি করে ছেড়ে দিয়েছে। গড সৃষ্টির শুরু থেকে অসংখ্য স্লাইড তৈরি করে ছেড়ে দিয়েছে। গড সৃষ্টির শুরু থেকে অসংখ্য স্লাইড তৈরি করে আমাদের ইউনিভার্সে, আমাদের চারপাশে ছেড়ে দিয়েছে। আর আমাদের বডিটা, আমাদের বডি, আমাদের দেহ, আমাদের দেহ হচ্ছে একটা স্টেজ, একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম, একটা প্রজেক্টর। আমাদের দেহকে তুমি চিন্তা করবে একটা প্রজেক্টরের সাথে, একটা মঞ্চের সাথে, একটা স্টেজের সাথে। আমাদের দেহটাকে তুমি চিন্তা করে নাও। তা আমাদের দেহটা কি? আমাদের দেহ হচ্ছে একটা স্টেজ, আমাদের দেহ হচ্ছে একটা মঞ্চ, একটা প্রজেক্টর। আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে অসংখ্য স্লাইড আছে। আমি কি বলছি ক্লিয়ার হয়েছে? একটু লিখবো সেজন্য। ক্লিয়ার আছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, সো এই যে দেখো আমি কি বলছি, আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে অসংখ্য স্লাইড। কে ছেড়ে দিয়েছে এগুলা? অসংখ্য স্লাইড গড ছেড়ে দিয়েছে। আর আমাদের দেহ, আমাদের বডিটাকে আমরা কি বলছি? আমাদের বডিটাকে আমরা বলছি স্টেজ, আমাদের বডিটাকে আমরা বলছি মঞ্চ, আমাদের বডিটাকে আমরা বলছি প্ল্যাটফর্ম, আমাদের বডিটাকে আমরা বলছি প্রজেক্টর। তাহলে একটু আগেই তোমাকে বললাম ল্যাপটপে 20টা স্লাইড আছে, সবগুলা স্লাইড দেখা যায় না। শুধুমাত্র যে স্লাইডটা প্রজেক্টরে দেখানো হয় সেটাই সবাই দেখতে পায়। তেমনিভাবে আমাদের দেহ হচ্ছে একটা প্রজেক্টর, আমাদের দেহ হচ্ছে একটা স্টেজ। এই আমাদের দেহের মধ্যে, আমাদের আশেপাশ থেকে অসংখ্য স্লাইডের মধ্য থেকে একটা স্লাইড আমাদের দেহের ভিতর দিয়ে চলে যায়। একটা স্লাইড আমাদের দেহের ভিতর দিয়ে চলে যায়। যেই স্লাইডটা আমাদের দেহের ভিতর দিয়ে চলে যায় কেবলমাত্র ওই স্লাইডটাই দেখা যায়। এখানে স্লাইড দেখা বলতে ওই ঘটনাটা ঘটে। ফর এক্সাম্পল, কথা বলার একটা স্লাইড আমার আশেপাশে আছে। এই কথা বলার স্লাইডটা যখন আমার দেহের ভিতর দিয়ে যাবে
তাহলেই কথা বলা যে ঘটনাটা, সেই ঘটনাটা আমার জীবনে ঘটে যাবে। আমাদের চারপাশে অসংখ্য স্লাইডের মধ্যে যেই স্লাইডটা স্টেজের মধ্য দিয়ে যাবে, স্টেজের মধ্য দিয়ে যাবে, যেই স্লাইডটা প্রজেক্টরে দেখানো হবে, প্রজেক্টর বলতে স্টেজ বলতে আমাদের দেহকে, আমাদের বডিকে বোঝাচ্ছি। তাহলে আমাদের অসংখ্য স্লাইড থেকে যেই স্লাইডটা আমার দেহের ভিতর দিয়ে চলে যাবে, আমার বডিতে যাবে, আমার স্টেজে আসবে, আমার স্টেজে যে স্লাইডটা আসবে, ওই ঘটনাটাই আমার জীবনে ঘটবে। তোমরা এখন খুবই মনোযোগ দিয়ে আমার কথা শুনছো, তার মানে তোমার আশেপাশে একটা মনোযোগ দিয়ে কথা বলার স্লাইড ছিল, সেই মনোযোগ দিয়ে কথা বলার স্লাইডটা এখন তোমার বডির ভিতর দিয়ে যাচ্ছে, তাই তুমি মনোযোগ দিয়ে কথা শুনতে পারছো। কিন্তু তোমার আশেপাশে আরেকটা স্লাইড ছিল, পাবজি খেলার স্লাইড। ওই পাবজি ক্লাস স্লাইডটা তোমার দেহের ভিতর দিয়ে যায়নি, তাই তুমি এখন পাবজি খেলছো না। তোমার আশেপাশে আরেকটা স্লাইড ছিল ভাত খাওয়ার স্লাইড, ওইটা তোমার দেহের ভিতর দিয়ে যায়নি, তাই তুমি ভাত খাচ্ছ না। তোমার আশেপাশে আরেকটা স্লাইড ছিল, তুমি এখন চাইলে আমার ক্লাস না করে ফেসবুকের মধ্যে তোমার ফ্রেন্ডদের ফানি ভিডিও দেখতে পারতে, তোমার ফ্রেন্ডদের প্রোফাইল ঘাঁটতে পারতে, ফেসবুক স্ক্রল করতে পারতে, তুমি মেসেঞ্জার চালাইতে পারতে, তুমি ইউটিউবে ফানি ভিডিও দেখতে পারতে। ওইসব স্লাইডও আল্লাহ তোমার চারপাশে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই স্লাইডগুলা তোমার দেহের ভিতর দিয়ে যায়নি, তাই তোমার এই কাজগুলা ঘটেনি। আমাদের গড সম্ভাব্য যা যা ঘটতে পারে সব স্লাইডই ছেড়ে দিয়েছে। যে স্লাইডটা তোমার দেহের ভিতর দিয়ে যাবে, ওই ঘটনাটাই ঘটবে। এখনো শেষ না, আর অনেক কথা বলবো আজকে। এবং আমার এই কথাগুলা যে 100% সত্য, সেই প্রমাণটাও দিয়ে দিব। তুমি কেন আমার এই গাঁজাখুরি কথাবার্তাগুলো বিশ্বাস করবা? আমার এই গাঁজাখুরি কথাবার্তাগুলো বিশ্বাস করার কারণ হচ্ছে, ক্লাসের শেষে তোমাকে প্রমাণ করে দিব এই কথাগুলো কিভাবে সত্য। সেটা একটু করে বুঝো। আমি আজকে আপেক্ষিক তত্ত্ব পড়াবো না, এটার ফিল দিব। আইনস্টাইন কিভাবে এটা উপলব্ধি করেছে, এই উপলব্ধিটা তোমাকে আমি করাবো। হাতে গোনা যাবে, খুব কম মানুষ আছে যারা অ্যাকচুয়ালি আপেক্ষিক তত্ত্বটা বুঝতে পেরেছে। খুব কম মানুষ আছে যারা আসলে বুঝতে পেরেছে আপেক্ষিক তত্ত্ব জিনিসটা কি। একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি হাতে গোনা সেই মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সো গড অসংখ্য স্লাইড তৈরি করে আমাদের চারপাশে ছেড়ে দিয়েছে। যেই স্লাইডটা আমাদের দেহের ভিতর দিয়ে, আমাদের স্টেজের মধ্যে, আমাদের প্রজেক্টরের মধ্যে, আমাদের মঞ্চে, প্ল্যাটফর্মে ভিতর দিয়ে যাবে, সেই ঘটনাটাই ঘটবে। স্লাইডও চলে গেল, দেহ পাস করে, ঘটনাও ঘটে গেল, ওইটা অতীত হয়ে গেল। একটা স্লাইড এখনো আসে নাই, একটু পরে আসবে। তাহলে যেটা আসে না এটা ফিউচার, একটু পরে আমার দেহের ভিতর দিয়ে যাবে সে। ফর এক্সাম্পল, আজকে তোমরা আমি যে কথাগুলা বলছি, এই কথাগুলা নোটটা তুমি ছবি তুলে গ্রুপে শেয়ার করবে। এই শেয়ার করার স্লাইডটা তোমার আশেপাশে আছে। এখানে ক্লাস করছে 200-250 জন। এই 250 জনের মধ্যে এখানে ক্লাস করছে 300 জন। এই 300 জনের মধ্যে আমি নিশ্চিতভাবে বলতে পারি 100 জন নোট শেয়ার করবে, বাকি 200 জন নোট শেয়ার করবে না। কেন? বিকজ 100 জনের দেহের ভিতর দিয়ে ওই নোট শেয়ার করা স্লাইডটা যাবে, আর 200 জনের দেহের ভিতর দিয়ে ওই নোট শেয়ার করা স্লাইডটা যাবে না। যার দেহের ভিতর দিয়ে নোট শেয়ার করা স্লাইডটা যাবে, সেই একমাত্র নোটটা শেয়ার করতে পারবে, অন্যরা নোটটা শেয়ার করতে পারবে না। তোমার মনে এবার গ্রেট কিছু প্রশ্ন জন্মাতে শুরু করেছে, কিছু বিশ্বাসের খেলা জন্মাতে শুরু করেছে, কিছু অবিশ্বাসের খেলা জন্মাতে শুরু করেছে। প্রত্যেকটা প্রশ্নের ভ্যালিড অ্যান্সার দিয়ে যাও আজকে। তোমার মনে এখন একটা প্রশ্ন এসেছে ঠিক এই মুহূর্তে, ভাইয়া আপনি বলছেন 100 জনের ভিতর দিয়ে নোট শেয়ার করা স্লাইডটা যাবে, আর বাকি 200 জনের ভিতর দিয়ে নোট শেয়ার করা স্লাইডটা যাবে না। এটা কিভাবে? কাদের ভিতর দিয়ে যাবে আর কাদের ভিতর দিয়ে যাবে না? ওই স্লাইড বুঝতে পারবে কেমনে যে অমুকের ভিতর দিয়ে যাও, অমুকের ভিতর দিয়ে যেও না? এটা কে কন্ট্রোল করে? এটা কে নিয়ন্ত্রণ করে? আমার ভিতর দিয়ে কেন পড়ালেখা স্লাইড যাচ্ছে না?
আমার ভিতর দিয়ে যদি পড়ালেখার স্লাইড যেত তাহলে আমি বুয়েট ফার্স্ট হইতাম, মেডিকেল ফার্স্ট হইতাম। আরেক যে বুয়েটে ফার্স্ট হয় ওর ভিতর দিয়ে ওই বুয়েটে ফার্স্ট হওয়ার স্লাইডটা গেল কেন? আমার ভিতর দিয়ে কি ওই স্লাইডটা যেতে পারে নাই? তাহলে আমি বুয়েটে ফার্স্ট হয়ে যেতাম। তাহলে এই স্লাইড যাওয়াটা কন্ট্রোল করে কে? আমার এই কথাগুলো তোমার কাছে আপাত দৃষ্টিতে গাঁজাখুরি মনে হলো, মন গড়া কথা মনে হলো, দিনের শেষে তোমাকে ঠিক আপেক্ষিক তথ্যটাই প্রমাণ করে দিব এই কথাগুলা থেকে। একটু মনোযোগ দাও। তোমারই একটা প্রশ্ন, আমার দেহের ভিতর দিয়ে কোন স্লাইড যাবে সেটা কন্ট্রোল করে কে? অ্যান্সার, তোমার দেহের ভিতর দিয়ে কোন স্লাইড যাবে, কোন স্লাইড যাবে, তাহলে স্লাইড যাওয়ার কন্ট্রোলার কে? এই স্লাইড যাওয়ার কন্ট্রোলার স্লাইড যাওয়ার কন্ট্রোলার হচ্ছে তুমি। তুমি একমাত্র প্রাণী যে স্লাইড যাওয়ার কন্ট্রোলার। এই পুরো পৃথিবীতে আর কাউকে এই দায়িত্ব দেওয়া হয়নি। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, 18,000 সৃষ্টি আছে। 18,000 সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি আছে যে হচ্ছে স্লাইড কন্ট্রোল করতে পারে, আর কোনো সৃষ্টি স্লাইড কন্ট্রোল করতে পারে না। যেই জাতি স্লাইড কন্ট্রোল করতে পারে এই জাতিটাই হচ্ছে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সেরা জীব, সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আর বাকি কাউকে এই ক্ষমতা গড দেয় নাই। যদি দিত তাহলে তারাও শ্রেষ্ঠ হতো। আর এই যে কন্ট্রোলার, একটু পরে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। এখন প্রত্যেকটা কথাই খুবই ভ্যালিড। এবার তোমার মনে একটা প্রশ্ন, ভাই একটু বুঝিয়ে দেন কিভাবে স্লাইড যাওয়ার কন্ট্রোলার আমি, কিভাবে স্লাইড যাওয়ার কন্ট্রোলার আমি, একটু বুঝিয়ে দেন। আমি কিন্তু আপেক্ষিক তথ্যই পড়াচ্ছি, একটু মনোযোগ দাও। ফর এক্সাম্পল, ওইটা যাতে না লাগে, ওইটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল, তুমি মনে করো আজকে ফ্রাইডে, শুক্রবারে তুমি জুমার নামাজ পড়তে গিয়েছো। জুমার নামাজে হুজুরের বায়ান শুনেছো তুমি। এরপর তুমি ওয়াজ মাহফিলে গিয়েছো, তুমি কোন একটা হুজুরের ওয়াজ শুনেছো, অথবা তুমি কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, ধর্মীয় গুরুর বক্তব্য তুমি শুনেছো, কোন একজন ধর্মনেতার খুবই অন্তর্নির্ণানো কিছু কথা তুমি শুনেছো। তুমি আজকে ওয়াজ মাহফিলে গিয়েছো, তুমি আজকে ইসলামিক কিছু কথাবার্তা শুনেছো, অথবা তুমি ধর্মীয় কিছু কথাবার্তা শুনেছো। আজকে দেখা যায় আমরা যখন ধর্মীয় কোনো কথাবার্তা শুনি, ধর্মীয় কোনো কথাবার্তা শোনার পরে কিছু সময় জুড়ে আমরা ধর্ম নিয়ে চিন্তা করি, আমরা ভালো কাজ করি, আমাদের মাথায় কুচিন্তা কুধারণা আসে না। আমরা যখন কোনো একটা ধর্মীয় পরিবেশে থাকি, ধর্মীয় পরিবেশে থাকলে আমাদের মাথায় ধর্মীয় চিন্তা ভাবনাগুলো আসে, কুচিন্তা কুধারণা আসে না। আবার যখন আমরা বন্ধুদের আড্ডায় থাকি, ওই বন্ধুরা বলছে, দোস্ত ওই মেয়েটা সুন্দর, ওই মেয়েটার এটা, ওই বন্ধুদের আড্ডায় অনেক খারাপ খারাপ কথা হচ্ছে, তখন আমার মাথায়ও খারাপ খারাপ চিন্তা চলে আসে এবং 2-3 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে ওই দিন শুধু খারাপ চিন্তাগুলাই মাথায় ঘুরতে থাকে। একদিন তুমি মনে করো পড়ালেখার আড্ডায় পড়েছো, আগামীকাল তোমার পরীক্ষা, তোমার সব ফ্রেন্ড বলতেছে কতটুকু পড়েছি, ধরো আগামীকালকে তোমার ইন্টার পরীক্ষা, আগামীকাল তোমার ইন্টার পরীক্ষা, আজকে ইন্টার পরীক্ষার আগের রাতে তোমার ভাই বলতেছে প্রিপারেশন কেমন, তোমার বোন বলতেছে প্রিপারেশন কেমন, তোমার মা বাবা বলতেছে প্রিপারেশন কেমন, তোমার বন্ধু ফোন দিয়ে বলতেছে কোনটা পড়েছিস কোনটা পড়িস নাই। ওই সারাটা দিন তোমার সাথে সবাই কথা বলতেছে পরীক্ষা রিলেটেড, এখন ওই দিনটাতে দেখবা পরীক্ষা রিলেটেড চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরতেছে। তাহলে 3টা উদাহরণ দিলাম। একটা হচ্ছে তুমি যখন ধর্মীয় পরিবেশে থাকো, ধর্মীয় চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় আসা শুরু করে। আর তুমি যখন পরীক্ষার আগের রাতে থাকো, পরীক্ষা রিলেটেড চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় ঘুরে। তুমি যখন বন্ধুদের নষ্ট আড্ডায় থাকো, তখন তোমার মাথায় নষ্ট চিন্তা ভাবনাগুলো ঘুরে। তাহলে ব্যাপারটা একটু বুঝো। আমি এবার তোমাকে ব্যাপারটা বুঝাই যে তোমার স্লাইডের কন্ট্রোলার তুমি, সেই ব্যাপারটা বুঝাচ্ছিলাম। তাহলে ব্যাপারটা একটু বুঝো তুমি।
গড আমাদের চারপাশে অসংখ্য স্লাইড তৈরি করেছে এবং ছেড়ে দিয়েছে। আমাদের চারপাশে সব স্লাইড 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 স্লাইড, সবগুলা স্লাইড। আমাদের চারপাশে সবগুলো এক একটা স্লাইড। কিন্তু একটা জিনিস কি জানো, তুমি যেই পরিবেশে থাকবা ওই পরিবেশে ওই ধরনের স্লাইডই থাকবে। তুমি মনে করো মসজিদে গিয়েছো, তুমি মনে করো মন্দিরে গিয়েছো, গির্জায় গিয়েছো, প্যাগোডাতে গিয়েছো, ধর্মীয় উপাসনালয়ে গিয়েছো। ধর্মীয় উপাসনালয়ের ভিতরে, মসজিদের ভিতরে কি মদ খাওয়ার স্লাইড থাকতে পারে? মসজিদের ভিতরে কি নষ্ট কোনো স্লাইড থাকতে পারে? মন্দিরে কি নষ্ট কোনো স্লাইড থাকতে পারে? ধর্মীয় উপাসনালয়ের ভিতরের পরিবেশটা কেমন? তাহলে ধর্মীয় উপাসনালয়ের ভিতরের স্লাইডগুলা কেমন হবে? ধর্মীয় উপাসনালয়ের ভিতরের স্লাইডগুলা ডেফিনেটলি কি ম্যাক্সিমাম স্লাইড ভালোই হবে। তাহলে তুমি যখন ধর্মীয় একটা পরিবেশে যাবা, তোমার আশেপাশে কোন স্লাইডগুলা থাকবে? তোমার আশেপাশের স্লাইডগুলা কেমন হবে? ধর্মীয় স্লাইড হবে, কারণ তুমি ধর্মীয় পরিবেশে গিয়েছো। ওই পরিবেশের স্লাইডগুলা তো ধর্মীয় স্লাইডই হবে। হুজুর বলতেছে, হুজুরের কথাগুলো ধর্মীয় স্লাইড। তোমার আশেপাশের মানুষজন একটা কি ধর্মীয় অবস্থা, ধর্মীয় স্লাইড। তাহলে তুমি যেই পরিবেশে যাবা ওই পরিবেশের স্লাইডগুলাই থাকবে। আর তোমার বডি ওই মুহূর্তে কার কাছে, কোন স্লাইডগুলার কাছে আছে? ধর্মীয় স্লাইডগুলার কাছে অবস্থান করতেছে, আর খারাপ খারাপ স্লাইডগুলা দূরে অবস্থান করতেছে। ফলে তোমার বডিতে কোন স্লাইডগুলা বেশি পাস করা শুরু করবে? ওই ধর্মীয় স্লাইডগুলা বেশি পাস করা শুরু করবে। ফলে তোমার মধ্যে ধর্মীয় চিন্তা গ্রো করবে, ধর্মীয় কাজকর্ম ঘটবে। তুমি যখন নষ্ট বন্ধুদের আড্ডায় থাকবা, তোমার নষ্ট বন্ধুরা বাজে বাজে কথা বলছে, বাজে বাজে আড্ডা দিচ্ছে, তখন তোমার পরিবেশটা কেমন? বাজে। তোমার বন্ধু একটা বাজে কথা বলছে, ওই বাজে কথার স্লাইডটা তার মুখ দিয়ে বের হয়ে তোমার শরীরের দিকে যাচ্ছে। তোমার বন্ধু একটা বাজে কথা বলছে, ওই বাজে কথার স্লাইডগুলো তোমার ভিতর দিয়ে যাচ্ছে, ওই বাজে স্লাইডগুলো তোমার আশেপাশে। ফলে তোমার বডির ভিতরে কেমন স্লাইড প্রবেশের সম্ভাবনা বেড়ে যায়? বাজে স্লাইড প্রবেশের সম্ভাবনা বেড়ে যায়। ফলে আমরা বাজে কাজ করা শুরু করি। তুমি যখন পরীক্ষার আগের রাত থাকো, তোমার বডির আশেপাশে সব পরীক্ষার স্লাইড। আগামীকাল ইন্টার পরীক্ষা, সামনে বাংলা বই, বাংলা গাইড, বাংলা টেস্ট পেপার, বাংলা সাজেশন, ফ্রেন্ড ফোন দে, রচনা কয়টা পড়ছিস, এই রচনা পড়, স্যার ফোন দে, সাজেশন দে। তোমার আশেপাশের পরিবেশটা কেমন? পড়ালেখার পরিবেশ। ফলে তোমার আশেপাশে কেমন স্লাইড প্রবেশ করবে? পড়ালেখার স্লাইড প্রবেশ করবে। তোমরা এখন লাইভ ক্লাস করছো, তোমাদের পরিবেশটা কেমন? তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো, তোমাদের ভিতর দিয়ে এখন আমার এই কথাগুলো স্লাইড প্রবেশ করতেছে। তোমাদের এখন পরিবেশটা এই কথাগুলোর মধ্যে, তোমরা এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছো, এই স্লাইডগুলো তোমাদের আশেপাশে ভিড় করেছে। ফলে তোমাদের আগামী 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, হয়তো আজকে রাতে ঘুমানোর সময়ও এই আমার কথাগুলো মনে পড়বে তোমার কাছে, কারণ এই স্লাইডগুলো না তোমার কাছেই অবস্থান করছে। এটাই আমাদের লাইফ। আমাদের লাইফ হচ্ছে কি জানো? আমাদের লাইফ হচ্ছে স্লাইড শো। হোয়াট ইজ আওয়ার লাইফ? আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্লাইড শো। অ্যান্ড স্লাইড শো মানে হচ্ছে ভিডিও। আমাদের লাইফ হচ্ছে একটা ভিডিও। তুমি এই যে ভিডিওতে দেখো না, তুমি কি দেখছো? তুমি কিন্তু আমাকে দেখছো না, তুমি আমার ভিডিও দেখছো, লাইভ ক্লাসের ভিডিও দেখছো, আর তুমি আমাকেই দেখছো। তুমি আমাকে দেখছো না, তুমি ভিডিও দেখছো, আর তুমি কিন্তু আমাকেই দেখছো। এটাই আমার লাইফ। কিন্তু তুমি আমাকে যেটা দেখছো এটাই আমার লাইফ। কিন্তু সো তুমি দেখতেছো আসলে ভিডিও। লাইফ হচ্ছে স্লাইড শো, ভিডিও। তোমাদের মনে এবার বেশ কিছু প্রশ্ন গ্রো করেছে। তাহলে ভাই আমরা কিভাবে আমাদের স্লাইডের কন্ট্রোলার হলাম? তুমি যেই পরিবেশে থাকবা সে স্লাইড তোমার কাছে আসবে। তুমি বলতে পারো, ভাইয়া আমার দেহের ভিতর দিয়ে খারাপ স্লাইড কেন যাচ্ছে? আমি কেন প্রতি রাতে খারাপ খারাপ কাজ করি? আমি কেন প্রতি রাতে খারাপ খারাপ চিন্তা ভাবনা করি? আমার ফ্রেন্ড তো প্রতি রাতে পড়াশোনা করে, আমার ফ্রেন্ড তো প্রতি রাতে ম্যাথ করে ঘুমায়, আমি কেন ভাইয়া খারাপ খারাপ জিনিস দেখে ঘুমাই, খারাপ খারাপ কাজ করে ঘুমাই? বিকজ তোমার ফ্রেন্ডের পরিবেশটা ওই ধরনের করছে, আর তোমার পরিবেশটা এই ধরনের করছে। তুমি দেখবা যে আমরা যখন খারাপ খারাপ কাজ করা শুরু করি, খারাপ খারাপ জিনিস দেখা শুরু করি, আমাদের এই কাজটা ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে। আমরা যখন একটা খারাপ কাজ করা শুরু করি, এই খারাপ কাজ করাটা কিন্তু 1 দিন চলে, 2 দিন চলে, 3 দিন চলে, আমরা অভ্যস্ত হয়ে পড়ি, আমরা ছাড়তে চাই, আমরা ছাড়তে পারি না।
বিকজ প্রতিদিন তোমার ওই স্লাইডগুলো এতটা কাছে এসেছে, প্রতিদিন ঠিক 10টায় তুমি খারাপ কাজ করো, প্রতিদিন ঠিক রাত 12টায় খারাপ কাজ করো, ওই রাত 12টায় ওই স্লাইডগুলো তোমার কাছে এসে হাজির হয়ে যায় অভ্যস্ততার কারণে। ফলে তুমি ওই কাজটা করতে বাধ্য হও, ছাড়তে পারো না। তাহলে এটা ছাড়তে হলে তোমাকে পরিবেশ চেঞ্জ করতে হবে। তাহলে পরিবেশ চেঞ্জ করলে তোমার ওই স্লাইডগুলো আর আসবে না। তোমার ওই ফ্রেন্ডটা প্রতিদিন রাতে ম্যাথ করতে 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 তার প্রতিদিন রাত 12টা হলে ম্যাথের স্লাইডগুলো এসে যায়। দেখবা যেদিন বাংলাদেশের সাথে পাকিস্তানের বা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ থাকে, আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সেমিফাইনাল, সকালে ঘুম থেকে উঠেই সবাই বলছে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা। সারাদিন তুমি শুধু সবার মুখে শুনতেছ বাংলাদেশ ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা আজকে। দেখবা তোমার বডিতে ওই স্লাইডগুলাই বেশি ঘুরবে। এখানে ওই দিন তুমি বাংলাদেশ ইন্ডিয়ার খেলা নিয়ে এক্সাইট থাকবা, পরের দিন সেটা আমরা ভুলে যাই। একটা মানুষ যখন মারা যায় কেন প্রথম দিন খারাপ লাগে? কারণ প্রত্যেকটা মানুষ কান্না করছে, তার স্মৃতিগুলা মনে করিয়ে দিচ্ছে। আমাদের কাছে তার স্মৃতিগুলো মনে পড়ে যায়, তার স্লাইডগুলো আমাদের কাছে ভাসতে থাকে, ফলে আমাদের ওই দিন তাকে খুব খারাপ লাগে। আস্তে আস্তে আমরা ওই মানুষটাকে ভুলে যাই যে মানুষটা মারা গিয়েছে। কারণ আস্তে আস্তে স্লাইডগুলো দূরে যায়, আমরা আস্তে আস্তে আবার দুনিয়ার সাথে সম্পৃক্ত হতে থাকি। আমরা আমাদের নিজেদের কাজকর্ম করা শুরু করি, ফলে আমাদের নিজেদের কাজকর্মের স্লাইডগুলো এবার আসা শুরু করে। ওই মানুষের স্লাইডগুলো দূরে সরে যায়, ফলে ওই মানুষটাকে আমরা ভুলতে থাকি। দিনের শেষে আমি আর ওদিকে যাব না, একটা কথা বলে দিই, আরও কিছু বিষয় বলার ছিল, বলবো না, লাস্ট একটা কথা বলবো, তারপর তোমাকে বলবো এই স্লাইডটা কি দ্বারা তৈরি। তোমার এবার প্রশ্ন, ভাইয়া স্লাইডটা কি দ্বারা তৈরি? হ্যাঁ, স্লাইডটা কি দ্বারা তৈরি সেটা বলবো, বলার আগে দুইটা কথা বলে নি। একটা কথা হচ্ছে, আমার এটা খুবই খারাপ লাগে কথাটা, তাও বলি। একটা কথা হচ্ছে, এই পৃথিবীতে এটার ব্যাখ্যা আর কি, যে এই পৃথিবীতে তোমার মনের অবস্থা সবচেয়ে ভালো কে বুঝে? তোমার মনের অবস্থা সবচেয়ে ভালো বুঝে তোমার মা, রাইট? সবাই আমার সাথে একমত। তোমার গার্লফ্রেন্ড কিন্তু না, তোমার বাবা কিন্তু না, তোমার ভাই বোন কিন্তু না, তোমার টিচার কিন্তু না। এই পৃথিবীতে তোমার মনের অবস্থা সবচেয়ে ভালো করে বুঝতে পারে তোমার মা। তুমিও কিন্তু না, তোমার মায়ের অবস্থা বুঝতে পারো না। এটার ব্যাখ্যাটা কি? ফিজিক্স কি বলে এটার পেছনে? আমি দেখেছি, মনে করো আমি ঢাকা থাকি, আমার মা চট্টগ্রাম থাকে। দেখা, আমি তোমাকে প্রমাণটা দিই যে আমি যখন ঢাকা থাকি, আমার যদি কোনো বিপদ হয় আমি কিন্তু আমার মাকে জানাই না, তারপরে সাথে সাথে আমার মায়ের ফোন, কোনো কারণ ছাড়া ওই সময় আমার মা ফোন দেয় না, নর্মালি আমাকে ওই সময় ফোন দেয় না, কিন্তু হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে, বলে কেমন আছিস, সব ঠিক আছে? আমি কিন্তু বলি নাই আমি বিপদে, তাও মা যেন কেমন জানি বুঝে যায় এটা। একটা বাচ্চা যখন নবজাতক যখন জন্ম নেয়, একটা বাচ্চা দেখবা কান্না করে। এখন বাচ্চার কান্নার কারণ কিন্তু অনেক রকম। বাচ্চা কখনো কান্না করে প্রস্রাব পায়খানা করলে, বাচ্চা কখনো কান্না করে তার ক্ষুধা লাগলে, বাচ্চা কখনো কান্না করে তার ঠান্ডা লাগলে, অসুস্থতা লাগলে। আমার পক্ষে তোমার পক্ষে বোঝা সম্ভব না বাচ্চা কেন কান্না করতেছে, কিন্তু মা একমাত্র বুঝে যায় এই মুহূর্তে তার কান্নার কারণটা কি, এবং মা ওই কাজটা করে বাচ্চার কান্না থেমে যায়। তাহলে এই ব্যাপারটাকে ফিজিক্স কিভাবে ব্যাখ্যা করছে, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দিয়ে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়? এটাকে ব্যাখ্যা করা যায় এভাবে যে মায়ের পেটেই কিন্তু শিশু 10 মাস থাকে। 10 মাস ধরে শিশু স্লাইডগুলা কার দেহের ভিতর দিয়ে যাচ্ছে? মায়ের দেহের ভিতর দিয়ে শিশু স্লাইডগুলা যাচ্ছে। তাহলে শিশু স্লাইডগুলা কার সাথে সবচেয়ে বেশি ইন্টারেকশনে লিপ্ত হয়েছিল? 10 মাস 10 দিন ধরে মায়ের সাথে ইন্টারেকশনে লিপ্ত হয়েছিল। তাহলে শিশু যখন জন্মগ্রহণ করে, এরপর থেকে শিশু কার কাছে সবচেয়ে বেশি থাকে? মায়ের কাছে সবচেয়ে বেশি থাকে। প্রায় 4-5 বছর ধরে মায়ের কাছে সবচেয়ে বেশি থাকে, এবং দেখা যায় জীবনের অধিকাংশ সময় প্রথম দিকে মায়ের কাছেই বেশি থাকে। ফলে সবচেয়ে বেশি স্লাইডের আদান প্রদান হয় মায়ের সাথে, সন্তানের স্লাইডের আদান প্রদানটা বেড়ে যায়। এতে করে মাই একমাত্র বুঝতে পারে, কারণ ওই যে স্লাইডের আদান প্রদানটা বেড়ে যায়, এটা হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্কের কারণ। এরপরে দেখবা আস্তে আস্তে যখন তোমার গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি একটা মায়া তৈরি হয়, রাইট? তুমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে যেতে কষ্ট হয়। কেন এটা হয়?
কারণ প্রতিদিন রাতে তার সাথে স্লাইডের আদান প্রদান হচ্ছে, তার মনের অবস্থা তুমি বুঝছো, তার মানে তার মনের স্লাইড তুমি বোঝার ট্রাই করো, ও তোমার মনের স্লাইড বোঝার ট্রাই করে, ফলে আদান প্রদান বেড়ে যায়, ইন্টারাকশন হয়। এই স্লাইডের ইন্টারাকশনের নাম হচ্ছে মায়া। আমরা যে বলি একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে, এই ভালোবাসা কি? হোয়াট ইজ লাভ? লাভ হচ্ছে স্লাইডের আদান প্রদান। স্লাইডের আদান প্রদানের নাম হচ্ছে মায়া। তুমি চিন্তা করে দেখো, এই পৃথিবীতে তুমি তাদেরকে ভালোবেসেছো, তাদেরকে মায়া পেয়েছো যাদের সাথে তোমার স্লাইডের আদান প্রদানটা বেশি হয়েছে। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে দোয়া। দোয়ার পরে আমরা এই বিষয়গুলা যে সত্য সেটা ম্যাথমেটিক্যাল প্রমাণ দিয়ে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রমাণ করে দিব। এবার আসো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দোয়া। আমরা বলি আমার জন্য আশীর্বাদ করো, আমরা বলি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, ঈশ্বরের কাছে দোয়া করো, গডের কাছে দোয়া করো। আচ্ছা দোয়া কেন করতে বলে? ফিজিক্স কি বলে দোয়ার পিছনের কারণটা কি? আপেক্ষিক তত্ত্ব বলে দোয়ার পিছনের কারণটা কি? দোয়ার পিছনের কারণটা কি? দোয়ার পিছনের কারণটা হচ্ছে, দেখো খুবই 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 ব্যাখ্যা, মানে ভ্যালিড ব্যাখ্যা আর কি। দেখো আমরা দোয়ার পিছনের কারণটাও বলি। দোয়ার পিছনের কারণটা হচ্ছে, ধরো তুমি পরীক্ষায় 70-এর অ্যান্সার করেছো, তুমি পরীক্ষায় কত এর অ্যান্সার করেছো? 70-এর অ্যান্সার করেছো। তা তুমি কত পাবা নর্মালি? তুমি কি 80 পাবা? না। পরীক্ষায় 70-এর অ্যান্সার করে 80 পাওয়া সম্ভব না। পরীক্ষায় 70-এর অ্যান্সার করে 70 পাওয়া সম্ভব, 60 পাওয়া সম্ভব। এখন আমরা নর্মালি কত পাই? 50 থেকে 60 পাবো 70-এর অ্যান্সার করে, যদি ভালো মানের অ্যান্সার করি। কিন্তু কখনো তোমাদের জীবনে এরকম ঘটছে যে 70-এর অ্যান্সার করে 70 পাইছি? আমার জীবনে ঘটছে যে 70-এর অ্যান্সার করে 75 পাইছি। হাউ? দোয়া। কেমনে? দেখো পরীক্ষা দিছি, 70-এর অ্যান্সার করছি, তাহলে আমার আশেপাশে কিছু স্লাইড থাকবে। দেখো 70-এর অ্যান্সার করছি মোটামুটি 50 পাওয়ার মতো, তাহলে 50-এর স্লাইডটা আমার খুব কাছে আছে, আমার খুব কাছে 50-এর স্লাইড, এই যেখানেই আমার 50-এর স্লাইডটা আছে। 60 পাওয়াটা একটু কঠিন, 60-এর স্লাইডটা একটু দূরে আছে। মনে করো আমি এখন চট্টগ্রামে অবস্থান করছি, 60-এর স্লাইডটা মনে করো চট্টগ্রামের শেষ মাথায়, 60 পাওয়ার একটা সম্ভাবনা আছে, কাছেই আছে স্লাইডটা। আমি এভাবে বুঝাচ্ছি, যদিও স্লাইডটা এরকম দূরে থাকে না, মানে ব্যাপারটা কীভাবে বুঝাচ্ছি। এবার 70-এর অ্যান্সার করে 70, ওরে বাবা 70-এর স্লাইডটা এটা অনেকটা অসম্ভব ব্যাপার। 70-এর অ্যান্সার করে 70 পাওয়াটা অনেকটা অসম্ভব ব্যাপার। 70-এর স্লাইডটা মনে করো ঢাকায় আছে, আমি চট্টগ্রামে, ঢাকা অনেক 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 দূরে 70-এর স্লাইডটা আছে, কিন্তু ঢাকা থেকে আসা সম্ভব? অসম্ভব না। এরপর 80 সম্ভব না, কিন্তু স্লাইডটা আছে। আল্লাহ তো সবগুলা সম্ভাবনা, এই যে সম্ভাবনার নামই হচ্ছে স্লাইড। আল্লাহ তো সবগুলা সম্ভাবনা, সবগুলা স্লাইডই বানায় রাখছে। তুমি 1 পাওয়ারও একটা সম্ভাবনা আছে না, সে স্লাইডও আল্লাহ বানায় রাখছে। তুমি 100 পাওয়ারও একটা সম্ভাবনা ছিল, সে সম্ভাবনাটাও বানায় রাখছে আল্লাহ। 80 স্লাইডটা আছে, কিন্তু সেটা অসম্ভব। অসম্ভব বলে কিছু নাই, কারণ ওই 80 স্লাইডটাও আল্লাহ বানাইছে, কিন্তু কোথায় আছে সেটা, কোথায় আছে সেটা তোমার কাছে নেই, সেটা অনেক দূরে, অনেক দূরে। সেটা মনে করো নেপচুনে আছে, সেটা মনে করো মঙ্গল গ্রহে আছে। মঙ্গল গ্রহ থেকে তোমার এখানে 80 স্লাইড আসবে না, ফলে তুমি 80 পাবা না, বাট বানাই তো রাখছে। কেউ না কেউ তো 80 পাবে। 80 স্লাইড আছে বলেই তো সে 80 পাবে। 90 স্লাইডটা আরো দূরে, মনে করো 100 স্লাইডটা আল্লাহর একদম ওই কাছে, মানে অনেক দূরে। তাহলে তুমি যখন দোয়া করবা, দোয়া করলে যেটা হয়, দোয়ার অর্থ হচ্ছে স্লাইডকে কাছে আনা, স্লাইডকে উলট পালট করা। তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমাকে 70-এ 70 পাওয়াই দিও, আমি যাতে কোনো মতো এ পাই, তখন দোয়া করলা। একটু দোয়া করার অর্থ 70-এর স্লাইডটা একটু সামনে আসা। 70-এর স্লাইড কোথায় ছিল? ঢাকায় ছিল, একটু কাছে আসবে। তুমি আরেকটু দোয়া করো, স্লাইড আরও কাছে আসবে। তুমি আরেকটু দোয়া করো, স্লাইড আরও কাছে নিয়ে আসবে আল্লাহ। এরপর তুমি আরেকটু দোয়া করো, স্লাইড আরও কাছে আসবে। তুমি যত বেশি দোয়া করতে 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 রাজি করে ফেলো, 70-এর স্লাইড তোমার দেহের ভিতর দিয়ে চলে গেল। তোমার দেহের ভিতর দিয়ে 70-এর স্লাইড চলে গেল, বিকজ তুমি তোমার গডকে, যে স্লাইডগুলো বানাইছে, যে স্লাইডগুলোকে নিয়ে আসছে, তাকে তুমি রাজি করাইছো দোয়া করে করে। ফলে 70-এর স্লাইড তোমার দেহের ভিতর দিয়ে যাবে, তুমি 70 পাবা। কিন্তু ওই মানে দোয়াও করতে হবে, আল্লাহ আমাকে 70 দিও, আর কিছু চাই না, হবে না। তোমার ঈশ্বর রাজি হচ্ছে না। তোমার ঈশ্বরকে রাজি করাইতে পারলে 70 পেয়ে যাবা। দোয়ার বলে, দোয়ার মানে বরকত, অনেক কিছু সম্ভব হয়। এই যে দোয়ার ব্যাখ্যাটা হচ্ছে এটাই। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে বললাম। এবার আমার এই কথাগুলা যে সত্য, সেটার প্রমাণটা নিয়ে নাও, তোমাদের বইয়ের সাথে মিলাই দিচ্ছি কথাগুলাকে। ওকে,
কথাগুলোকে তোমাদের বইয়ের সাথে মিলাই দিব। সো দেখো ভালো করে। ওকে, এখন আমরা দেখব আমাদের এই কথাগুলা যে সত্য সেটার প্রমাণটা। ওকে, সো দেখো ভালো করে, প্রমাণটা দিচ্ছি, শেষ করে দিব, প্রমাণটা আমার বেশি সময় লাগবে না। ওকে দেখো, ফার্স্ট অফ অল মনে করো সময়ের, প্রথমে বলবো সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা, সো সময়ের আপেক্ষিকতার মধ্যে থাকবে আমরা জানি কাল দীর্ঘায়ন। সো কাল দীর্ঘায়নকে আমরা ইংলিশে বলি টাইম ডাইলেশন। সো হোয়াট ইজ টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন? আমরা একটু বোঝার ট্রাই করি। মনে করো এটা হচ্ছে আমার বডি, এই যে এটা হচ্ছে এই ব্ল্যাকটা হচ্ছে আমার বডি, আর এটা হচ্ছে একটা স্লাইড যখন বডির মধ্যে আসবে তখন ঘটনা ঘটবে, স্লাইড চলে যাবে, ঘটনা শেষ। আবার নতুন স্লাইড বডির মধ্যে আসবে, ঘটনা ঘটবে, স্লাইড চলে যাবে। তোমাদেরকে বলে রাখি স্লাইড কি দ্বারা তৈরি? স্লাইড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা তৈরি, মানে ফোটন দ্বারা তৈরি। স্লাইড হচ্ছে ফোটন দ্বারা তৈরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা তৈরি। তার মানে আমাদের ভিতর দিয়ে যে স্লাইডগুলো যাচ্ছে এগুলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ হচ্ছে আলোর বেগ সি। তার মানে আমাদের স্লাইডগুলো আমাদের দেহের মধ্য দিয়ে কত বেগে যাচ্ছে? সি বেগে যাচ্ছে। তাহলে কেন আমরা আমাদের দেহের ভিতর দিয়ে যে স্লাইড যাচ্ছে সেটা উপলব্ধি করতে পারি না? কারণ আমাদের দেহের ভিতরে স্লাইডগুলো আলোর বেগে যাচ্ছে। আলোর বেগে যাচ্ছে বলে আমরা বুঝতে পারি না। আলোর বেগে প্রত্যেকটা স্লাইড শো হচ্ছে, এভাবে স্লাইড শো হতে হতে এটা আমাদের কাছে একটা ভিডিও মনে হচ্ছে। দেখো আমাদের লাইফ কিন্তু একটা ভিডিও। আমরা কেন বুঝতে পারি না? কারণ স্লাইডগুলো আলোর বেগে যাচ্ছে বলে। আলোর বেগে কেন যাবে? কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা তৈরি, তারই চুম্বক তরঙ্গ দ্বারা আমাদের লাইফটা তৈরি। ওকে, এবার আসো। সো যেটা বলছি এটা হচ্ছে স্ট্রেস। আমি কাল দীর্ঘায়ন বোঝাচ্ছি। তোমরা অনেক দিন কাল দীর্ঘায়ন পড়েছো বাট ফিল করতে পারো নাই। এখন তোমরা এক লাইনে, বেশি কথা বলবো না, একটা কথা দিয়ে কাল দীর্ঘায়ন বুঝাই দিব। এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে স্লাইড যাবে, ঘটনা ঘটবে। তাহলে স্লাইড স্থির, যাচ্ছে একটা স্লাইড, স্ট্রেস স্থির, একটা স্লাইড গেল, আরেকটা স্লাইড গেল, এরপরে সেকেন্ড আরেকটা স্লাইড গেল, এরপর সেকেন্ড আরেকটা স্লাইড গেল, ঘটনা ঘটলো। ব্যাপারটাকেও দেখাই, ব্যাপারটা হচ্ছে এভাবে দেখানো যায়। এটা হচ্ছে স্টেজের উপর দিয়ে এখন স্লাইডগুলো যাবে, একটা পর একটা স্লাইডগুলো যাবে। সো একটা স্লাইড গেল, এরপর আরেকটা স্লাইড গেল, এরপর আরেকটা স্লাইড গেল, এরপর আরেকটা স্লাইড গেল, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্লাইড গেল। দেখো ব্যাপারটাকে বুঝাই। এই যে দেখো স্ট্রেস স্থির, তাহলে এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেসের মধ্য দিয়ে এখন মনে করো ভাত খাওয়ার স্লাইড চলে গেল, আমি ভাত খেলাম। পানি খাওয়ার স্লাইড চলে গেল, পানি খেলাম। এরপরে ওষুধ খাওয়ার স্লাইড চলে গেল, ওষুধ খেলাম। এরপরে আপেল খাওয়ার স্লাইড চলে গেল, আপেল খেলাম। তো স্ট্রেস কি চেঞ্জ হয়েছে? স্ট্রেস কি সরছে? না, স্ট্রেস স্থির হওয়ার কারণে স্লাইডগুলো যাচ্ছে স্টেজের উপর দিয়ে। এই যে গেল একটা স্লাইড, এরপরে স্লাইডটা কোন দিকে যাবে? ওইটার উপর দিয়ে যাবে। এরপরে স্লাইডটা কোন দিকে যাবে? ওইটার উপর দিয়ে যাবে। এরপর স্লাইডটা কোন দিকে যাবে? ওইটার উপর দিয়ে যাবে। তোমার প্রশ্ন স্লাইড উপর দিয়ে যাচ্ছে কেন? তোমার উত্তর শোনো ভালো করে। কারণ হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আমি সময়কে স্থাপন করেছি, টাইমকে স্থাপন করেছি, টি নটকে স্থাপন করেছি। তাহলে তোমার প্রথম স্লাইড প্রথম সেকেন্ডে গেলে, দ্বিতীয় স্লাইড দ্বিতীয় সেকেন্ডে গেল, তৃতীয় স্লাইড তৃতীয় সেকেন্ডে গেল, চতুর্থ স্লাইড চতুর্থ সেকেন্ডে গেল, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। এখানে একটা স্লাইডের উপর আরেকটা স্লাইড দিয়েছি, কারণ উপরে ওয়াই অক্ষে সময়কে স্থাপন করেছি, আর এক্স অক্ষে স্ট্রেসকে স্থাপন করেছি। আর স্ট্রেসটা স্থির হওয়ার কারণে সব স্লাইড একই জায়গায় গেল। ভাইয়া টি নট কেন দিয়েছেন? ফিজিক্সে নট দ্বারা স্থির বুঝায়, নিশ্চল বুঝায়, রেস্ট বুঝায়। যেহেতু আমার স্ট্রেস স্থির তাই টি নট দিয়েছি। এবার দেখো 2 নাম্বার ঘটনা, স্ট্রেস স্থির ছিল, এবার স্ট্রেস গতিশীল হবে। তার মানে এবার তুমি কোথার ভিতর? রকেটের ভিতর। আর রকেট অথবা মহাকাশ যানের ভিতর, তুমি স্পেসশিপের ভিতর। এই রকেটের ভিতর যখন তুমি থাকবা, রকেট কিন্তু যেতে থাকবে, আর রকেটের ভিতরই আমাদের সময়ের আপেক্ষিকতা বোঝা যায়। যখন আমরা রকেটের ভিতর হলে কি হবে দেখো, রকেটের ভিতর মানে কি, আমাদের বডি কিন্তু গতিশীল, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল। আলোর বেগে নয়, আলোর বেগের কাছাকাছি বেগে আমাদের বডি গতিশীল।
আমরা রকেটের ভিতরে অনেক বেশি বেগে যাচ্ছি, তা আমাদের বডি যাচ্ছে অনেক বেশি বেগে, তার মানে আমাদের বডিটাই স্ট্রেস, তার মানে স্ট্রেস যাচ্ছে গতিশীল। তাহলে দেখো ভালো করে, স্ট্রেস এখানে ছিল, এরপর স্ট্রেস এখানে গেল, স্ট্রেস আরেকটু সামনে গেল, স্ট্রেস আরেকটু সামনে গেল, স্ট্রেস আরেকটু সামনে গেল। দেখো এটা হচ্ছে ভাত খাওয়ার স্লাইড, পানি খাওয়ার স্লাইড, ওষুধ খাওয়ার স্লাইড, আপেল খাওয়ার স্লাইড। যখন স্ট্রেস স্থির একটা পর একটা ঘটবে। এবার স্ট্রেস গতিশীল হলে কি দেখো, স্ট্রেস যাচ্ছে। আগে ভাত খাওয়ার স্লাইডটা এ জায়গায় আসলেই হয়ে যেত ঘটনা, আগে ভাত খাওয়ার স্লাইডটা যদি এ জায়গায় আসতো ভাত খাওয়া হয়ে যেত। আর এখন ভাত খাওয়া, এখন স্ট্রেস গতিশীল, ফলে এ জায়গায় আসছে, এ জায়গায় আস্তে আস্তে স্ট্রেস একটু সামনে চলে গেছে। ভাত খাওয়ার স্লাইড যখন ওই জায়গায় আসছে, স্ট্রেস একটু সামনে চলে গেছে স্ট্রেস গতিশীল হওয়ার কারণে। ফলে আগে যে সময়ে ভাত খাওয়া ঘটতো, এখন ওই সময়ে ভাত খাওয়া ঘটবে না, কারণ স্ট্রেস একটু সামনে। স্ট্রেসের মধ্যে স্লাইড গেলেই কেবল ওই ঘটনা ঘটে। ফলে এখন ভাত খাওয়ার স্লাইডকে আরেকটু সামনে যেতে হবে, ফলে সময়টা আগের চেয়ে বেশি লাগবে। সময় বেশি লাগার কারণে এটাকে বলছি কাল দীর্ঘায়ন। তার মানে কাল দীর্ঘায়ন কখন হবে, যখন একটা বস্তু গতিশীল হবে। কাল দীর্ঘায়ন কখন হবে, যখন একটা বস্তু গতিশীল হবে। গতিশীল হলে কেন কাল দীর্ঘায়ন হবে, কারণ হচ্ছে স্ট্রেসটা গতিশীল। স্ট্রেস গতিশীল হওয়ার কারণে স্লাইডটা আগে যে জায়গায় ঘটতো, স্ট্রেস এখন সামনে চলে গেছে, ফলে ওই জায়গায় যেতে সময় লাগবে। তাহলে দেখো স্ট্রেস এখানে, ভাত খাওয়ার স্লাইড আসতেছে, স্ট্রেস একটু সামনে গেছে, একটু পরে ভাত খাওয়াটা ঘটছে, স্ট্রেস আরেকটু সামনে চলে গেছে। এবার ওষুধ খাওয়ার স্লাইডটা ঘটছে, স্ট্রেস আরেকটু সামনে গেছে, এরপরের স্লাইডটা ঘটছে, চলে গেছে। তার মানে ব্যাপারটাকে যদি দেখাই, তাহলে ব্যাপারটাও এমন, স্ট্রেস বি বেগে যাচ্ছে। স্ট্রেস কিন্তু কি বলতো, স্ট্রেস মানে হচ্ছে দেহ। দেহ মানে কি বলতো, দেহ মানে হচ্ছে রকেটের কথা চিন্তা করতে পারো। রকেটের মধ্যে আমাদের দেহ কোথায়, রকেটের ভিতরে। তো রকেট কি আলোর বেগে যায়? না না, রকেট আলোর বেগে যায় না। তাহলে আমরা কি আলোর বেগে যাই? না না, আমরা আলোর বেগে যাই না। আমরা কার বেগে যাই? রকেটের বেগে যাই। তার মানে এই যে স্ট্রেসের বেগ হচ্ছে ভি, নট সি। তাহলে স্ট্রেস কত বেগে যায়? ভি বেগে যায়, রকেটের বেগে যায়, অথবা মহাকাশের বেগে যায়। আর উপর দিয়ে কে যাবে? স্লাইড যাবে। স্লাইডগুলো ভালো করে খেয়াল করো। এই যে 1 নম্বর স্লাইড, ভাত খাওয়ার স্লাইড। 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড। কে বলতে পারবে আমাকে স্লাইডগুলো সরে গেছে কেন? স্লাইডগুলো একটার উপর একটা নাই কেন? উত্তর হচ্ছে, স্লাইড তো ভাই স্টেজে আসলেই ঘটে। তো স্টেজ আগে এখানে ছিল, একটু পর স্টেজ এখানে, একটু পর স্টেজ এখানে, একটু পর স্টেজ এখানে। তো আমার ঘটনা কখন ঘটবে? স্টেজ সামনে গেলে ঘটনা ঘটবে। তো স্টেজ তো ভি বেগে গতিশীল, ফলে স্টেজ সামনে যাচ্ছে, স্টেজ সামনে যাচ্ছে, তাই স্লাইডগুলা এভাবে করে গেল। এই যে স্টেজ, একটা স্লাইড চলে গেল, স্টেজ এখন এখানে, ওইখানে একটা স্লাইড গেল, স্টেজ এখন এখানে, এরপর একটা স্লাইড গেল, স্টেজ এখন এখানে, ওইখানে একটা স্লাইড গেল। আর ওয়াইকে কাকে স্থাপন করেছিলাম? ওয়াইকে স্থাপন করেছিলাম তো টাইমকে। কিন্তু এটা দেখো তো কোনাকুনি গেছে না? এই কোনাকুনি যাওয়ার একটা টাইম আছে না? ঘটনা ঘটছে না? এই ঘটনা যে ঘটছে, এই টাইমটাকে বলবো টি। তাহলে এই টিটা কখন হবে? যখন গতিশীল। তার মানে এটাকে বলবো গতিশীলের টাইম। আর এই যে এই টাইমটা ছিল টি নট, আমরা যদি এই জায়গায় বসাই, তাহলে এইটুকু হবে টি নট। কেমনে এটা টি নট? এই যে এখান থেকে নিয়ে আসছি কাট করে। এটা টি নট হলে এটাও টি নট হবে, এটা টি নট হলে এই যে লম্বটা টি নট হবে, আর তির্যকভাবে যেটা যাবে সেটা টি হবে। কারণ গতিশীল হলে, স্টেজ গতিশীল হলে তির্যকভাবে যায়। তাহলে এটা টি আর এটা টি নট। একটু ওয়েট করো, প্রমাণ করে দিচ্ছি, জীবনের সেরা জিনিস প্রমাণ করে দিচ্ছি। এখনই তুমি আপেক্ষিকতার সূত্রটা প্রমাণ পেয়ে যাবা। আপেক্ষিকতার সূত্রের প্রমাণ এখনই দিয়ে দিচ্ছি, শেষ। আর 2 মিনিটের মধ্যে প্রমাণ দিয়ে ছেড়ে দিব তোমাদেরকে। তাহলে কাল দীর্ঘায়ন কেন বলা হয়েছে? স্টেজ গতিশীল হলে ওই ঘটনা ঘটতে দেরি হবে, কারণ স্টেজ সামনে চলে গেছে, তাই কাল দীর্ঘায়ন বলা হয়েছে। তাহলে দেখো প্রমাণটা দেখো। এই যে এটা হচ্ছে একটা লেন্থ বা দৈর্ঘ্য, বা এটাকে আমরা বলতে পারি এস। দৈর্ঘ্য বা সরণ, ডিসপ্লেসমেন্ট, লেন্থ। আর এস মানে ভিটি, সমবেগে গেলে। তো এখানে কে যাচ্ছে এই বরাবর? স্লাইড যাচ্ছে। কে যাচ্ছে এই বরাবর? স্লাইড যাচ্ছে। স্লাইডের ব্যাগ কত? সি। আর টাইম কত? টি, কারণ তির্যক বরাবর টি। আবার এটার দৈর্ঘ্য,
এইটুকুর দৈর্ঘ্য লেন্থ সরণ কত হবে সি টি নট হবে। যেহেতু স্লাইড যাচ্ছে বরাবর, এই যে দেখো না স্লাইড যাচ্ছে, স্লাইডের বেগ কত সি, আর টাইম কত টি নট, তার মানে এই দৈর্ঘ্যটা কত সি টি নট। এবার আসো এদিকে দেখো স্টেজ এই জায়গা থেকে কোথায় চলে গেছে, স্টেজ এই জায়গা থেকে এই জায়গায় গেছে, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য লেন্থ ডিসপ্লেসমেন্ট এস। আর এই যে যাচ্ছে স্টেজ যখন যায়, স্টেজ যখন গতিশীল হয় তখন এর টাইমটাকেই তো বলি টি, তাহলে স্টেজের ইয়া হবে বি টি নট, স্টেজের বেগ ভি, আর এই যে বি বেগে যাচ্ছে টি সময় ধরে যাচ্ছে। তাহলে একটা পিথাগোরাসের ত্রিভুজ আঁকো, পিথাগোরাসের একটা ত্রিভুজ আঁকো। তাহলে নিচেরটা হবে বি টি, এটা হবে সি টি, এটা হবে সি টি নট। এবার সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করো, তুমি এটা পাবা টি সমান টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই জিনিসটা প্রমাণ করব এই একটা ট্রায়াঙ্গেল থেকে। এটা কিসের সূত্র? কাল দীর্ঘায়নের সূত্র। মনে পড়ে কিনা দেখো, টি সমান টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের কাল দীর্ঘায়নের সূত্র, আইনস্টাইনের সূত্র। এটা দিয়ে পরীক্ষা অঙ্ক করতে হবে, প্রমাণ করে দিচ্ছি। অতিভুজ স্কোয়ার বা হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টি নট স্কোয়ার প্লাস হচ্ছে বি টি স্কোয়ার। তারপরে এই জিনিসটাকে পাশে নিয়ে আসলে সি টি স্কোয়ার মাইনাস বি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টি নট স্কোয়ার। তারপরে টি স্কোয়ারকে কমন নিয়ে নিলে নিচে পাঠাই দিলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে সি টি নট স্কোয়ার। কী করেছি, টি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, নিচে পাঠাই দিছি। এবার সি দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে, ও এখানে তো একটা স্কোয়ার হবে সি স্কোয়ার টি স্কোয়ার, ওকে। এবার সি স্কোয়ার দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে, তাহলে ভাগ করে দিলে কি পাচ্ছি দেখো, সি স্কোয়ারকে সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম, নিচেও সি স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখো উপরও সি স্কোয়ার নিচেও সি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে তো সমস্যা নাই। হরেও সি স্কোয়ার লবেও সি স্কোয়ার, উপরও সি স্কোয়ার নিচেও সি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে কি পাই দেখো, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, উপরে পাচ্ছি টি নট স্কোয়ার, এখানে পাচ্ছি টি স্কোয়ার। এবার রুট করে দাও, রুট করে দিলে তাহলে এই যে রুট করে দিলে এটা চলে যাবে, রুট করে দিলে স্কোয়ার চলে যাবে, রুট করে দিলে এখানে একটা রুট চলে আসবে। এটাই হচ্ছে প্রমাণটা, আইনস্টাইনের আপেক্ষিকতার প্রমাণটা এটা। জাস্ট একটা ম্যাথ করে ক্লাস শেষ। আগামীকালকেও কিন্তু আমাদের ক্লাস আছে এই আপেক্ষিকতার পার্ট 2, এটা কিন্তু আজকে একদিনে শেষ নয়, আগামীকালকে আরও বিস্তারিত আরও কিছু আছে। সো জাস্ট একটা ম্যাথ করে শেষ করে দিব, একদম ছোট্ট একটা ম্যাথ, করতে 1 মিনিটও লাগবে না, আমার করতে 1 মিনিটও লাগবে না, ছোট্ট একটা ম্যাথ করে শেষ করে দিব। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও তোমার নিজের টাইম লাইনে, কেননা তোমার টাইম লাইনে তোমার ফ্রেন্ডরা, অন্য কোথাও না। তোমার যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, আমি অন্য কোনো ক্লাসে তোমাকে জোর করি নাই, বলিও নাই, আজকে তোমাকে অনুরোধ করব আজকের ক্লাস ভালো লেগে থাকলে নিজের টাইম লাইনে শেয়ার করতে দ্বিধাবোধ করো না, এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কেননা মেনশন পেয়ে তারা অবশ্যই ভিডিও দেখবে, আর ভিডিও দেখতে গিয়ে তাদের ফিজিক্সের প্রতি প্রেমে পড়তে বাধ্য হবে। একটা ম্যাথ দিয়ে শেষ করে দিব, তার আগে সূত্রটা একটু ঝালাই করে নিই, সূত্রটা একটু ঝালাই করে নিব। টি সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি কি ভাইয়া, টি হচ্ছে, এখানে টি কি ভাইয়া, টি হচ্ছে পৃথিবী থেকে যে দেখছে, যে অবজার্ভ করছে, সে তার টাইম। ভাই এখানে টি নট কি, টি নট হচ্ছে অ্যাকচুয়াল টাইম। ভাইয়া অ্যাকচুয়াল টাইম বলতে মহাকাশের টাইম। তার মানে ভাই এখানে টি নট কি, টি নট হচ্ছে অবশ্যই টি নট হচ্ছে অবশ্যই যে গতিশীল তার সময়।
আজকের পর থেকে এইগুলা তার কোনো কনফিউশন থাকবে না। টি নট হচ্ছে কার টাইম। তুমি বলতে পারো ভাইয়া টি নট তো স্থির লিখেছেন, স্থির, তাহলে আবার এখানে মহাকাশে যে গতিশীল তার টাইম বলছেন কেন? ওরে গাধা, আমি যখন প্লেনের ভিতর থাকি তখন আমি বুঝতে পারি না আমি যাচ্ছি। আমার বুঝতে পারে কে? পৃথিবীর একজন দাঁড়িয়ে দেখে ওই যে প্লেন যাচ্ছে, তার মানে আমি কার সাপেক্ষে গতিশীল? পৃথিবীতে দাঁড়িয়ে যে আছে সে বুঝতে পারে আমি যাচ্ছি। আমি প্লেনের ভিতর বসে বুঝতে পারি না আমি যাচ্ছি। আমার কাছে প্লেনের সাপেক্ষে আমি স্থির, প্লেনের সাপেক্ষে আমি স্থির, ফলে আমি বুঝতে পারি না আমি যাচ্ছি। কে বুঝতে পারে আমি যাচ্ছি? নিচে যে দাঁড়িয়ে আছে পৃথিবীতে সে দেখতে পারে আমি যাচ্ছি। তার মানে আমার সাপেক্ষে টাইমটি স্থির। তাই এখানে সবসময় মনে রাখতে হবে টি নট বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়াল টাইম, মহাকাশচারীর টাইমটা। আর পৃথিবী থেকে যে দেখছে আমি যাচ্ছি, তাহলে কে গতিশীল? ওই পৃথিবীর সাপেক্ষে গতিশীল। তাই পৃথিবী থেকে যে দেখছে পৃথিবীর টাইমটা হবে টি। তাহলে একটা অঙ্ক করি, দেখো একদম ছোট্ট অঙ্ক। রকেটে করে 30 বছর মহাকাশ ঘুরে আসলে পৃথিবীর ক্যালেন্ডারে তার বয়স কত, তার সময় কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে রকেটে করে একজন 30 বছর মহাকাশ ঘুরে আসলে তার পৃথিবীর ক্যালেন্ডারে তার সময় কত? এটা হচ্ছে প্রশ্ন। দেখো ভালো করে, টি সমান টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে একটা কথা বলে দিই, রকেটের বেগ ভি সমান 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। রকেটের বেগ ভি সমান 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 না, আর একটু কমাই দিই, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 রকেটের বেগ। তাহলে এবার চলো অঙ্কটা করি। তাহলে টি হচ্ছে পৃথিবীর টাইম, যেটা বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। টি নট হচ্ছে অ্যাকচুয়াল টাইম বা মহাকাশচারীর টাইম, আমাকে বলছে মহাকাশচারী রকেটে করে 30 বছর সে মহাকাশে ঘুরেছে। এটা সে বলছে, মহাকাশচারী বলছে আমি 30 বছর মহাকাশে ঘুরেছি। তাহলে টি নট হবে 30 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1.5 10 টু দি পাওয়ার 8 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। কাটাকাটি করে দিলে এখানে থাকবে কত? হাফ থাকবে, হাফকে যদি এখানে থাকবে হাফ, তার মানে 1 থেকে যদি হাফ চলে যায় তাহলে আর কত থাকে? 1 থেকে হাফ চলে গেলে আর হাফ থাকে, তার মানে 1 থেকে হাফ চলে গেলে আর হাফ থাকবে। তাহলে নিচে থাকবে রুট ওভার হাফ থাকবে এখানে। রুট ওভার হাফ মানে কত? তাহলে 30 ইন্টু রুট 2 হবে উল্টে গেলে। তাহলে রুট 2 এর 30 ইন্টু রুট 2 হলে তাহলে এটার মান আসবে সম্ভবত 3 4 12, তার মানে এটার মান আসবে 32-এর কাছাকাছি, আমি যদি ভুল না করি। এটার মান বা এ ধরনের কিছু একটা আসবে। যাই হোক সমস্যা নেই, তোমরা ক্যালকুলেশন করিও। বাট এটা কত আসতে পারে? 1.4 না? তো 1.4কে যদি 30 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3 4 12, তাহলে 42 বছর আসবে। আমি দুঃখিত, 42 বছরের কাছাকাছি আসবে। তার মানে আমার টি হবে কত? 42 বছর। তার মানে পৃথিবীর ক্যালেন্ডারে তার টাইমটা কত লাগবে? 42 বছর লাগবে। তোমরাই বলো মহাকাশে গেলে পৃথিবী অনুযায়ী টাইম কি বেড়ে যায় না কমে যায়? টাইম বেড়ে যায়। এই পৃথিবী অনুযায়ী টাইম বেড়ে যাওয়াকে বলি কাল দীর্ঘায়ন। কেন বলছি? পৃথিবী অনুযায়ী দীর্ঘ হয়ে যায়। তার মানে এইভাবে বলা যায় যে দুজন মানুষ, একজন পৃথিবীতে আসা, একজন মহাকাশে গেছে, তাহলে তাদের বয়স কত হবে? দুজনেরই বয়স 20 বছর ছিল। ওরও বয়স 20 বছর, তাহলে ওর বয়স হবে ফিরে আসার পর 50 বছর, আর ওর বয়স হবে পৃথিবীতে যে আছে তার বয়স হবে ফিরে আসার পর 62 বছর। তার মানে মহাকাশে গেলে ইয়ান হয়, ইয়ান। এভাবে একটা কথা বলে না, মহাকাশে গেলে ইয়ান হয়ে যায়, বয়স কমে। এই যে এই ব্যাপারটা কি সত্য? আসলে এটা আপেক্ষিক, এটা বিষয়টা এরকম না। সে মহাকাশে গেলে সে তাড়াতাড়ি, মানে ব্যাপারটা তাড়াতাড়ি, সময়ের ব্যাপারটা আর কি, অর্থাৎ তাড়াতাড়ি তার স্লাইডগুলো ঘটবে, অর্থাৎ মহাকাশে তার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। পৃথিবীতে যে কাজটা 42 বছর লাগতো সেই কাজটা মহাকাশে 30 বছরে হয়ে যাবে।
অর্থাৎ ফাস্ট হয়ে যাবে। আমরা অনেক সময় 5 মিনিটে ভাত খাই, আবার অনেক সময় 15 মিনিটে ভাত খাই। একই পরিমাণ ভাত তুমি 5 মিনিটেও খেতে পারো, একই পরিমাণ ভাত তুমি 15 মিনিটেও খেতে পারো। তার মানে তুমি যদি 5 মিনিটে তোমার কাজগুলো করে ফেলো তাহলে 5 মিনিটে শেষ। তুমি যদি ওই স্লাইডগুলোকে 15 মিনিট ধরে তুমি তোমার শরীরের মধ্যে দিয়ে পাস করাও, 15 মিনিট লাগবে। তার মানে যে মহাকাশে থাকে সে তার স্লাইডগুলো তাড়াতাড়ি পাস করাই দেয়, আর যে পৃথিবীতে থাকে আস্তে পাস করায়। এটা হচ্ছে ব্যাপারটা। তো আমাদের এই ফিলিংস লাগবে না, তোমরা ম্যাথ করতে পারলেই হবে। ম্যাথের মধ্যে টি কে আর টি নট কেটা বুঝতে পারলে হবে। তো আজকে এটুকুই। আমাদের আগামী পর্ব আপেক্ষিক তত্ত্ব নিয়ে আমরা কথা বলবো, সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।